মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির সত্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। আমাকে চিনতে পারছেন? হ্যাঁ, তবে এতদিন পরে দেখব ভাবিনি। ডক্টর দাস বিবাহিত এবং তার স্ত্রী বহাল তবিয়েতে বেঁচে। এইটাই নিরঞ্জনের জীবনের সবচেয়ে বড় অভিশাপ। অনেকদিন আগে আমি আপনাকে চায়ের নেমন্তন্ন করেছিলাম। হ্যাঁ, মনে পড়েছে। আসুন না, একদিন একসঙ্গে চা খাওয়া যাক। কেউ আমার আর তোর জামাইবাবুর কথাটা জেনে গেছে রে। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। আজ শুনবেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস রিমঝিম। প্রথম পর্বে প্রাইভেট নার্স প্রিয়ংবদা ভৌমিক ধনী ব্যবসায়ী শঙ্খনাথের ১.৫ বছরের মেয়ে পিউয়ের সেবা করার ডাক পায় এক ঝড় বৃষ্টির রাতে। কাজের ফাঁকে শঙ্খনাথের অসুখী দাম্পত্য জীবনের সম্পর্কে জানতে পারে সে। শঙ্খনাথের নিজের মেয়ের প্রতি ভালোবাসা প্রিয়ংবদাকে তার নিজের বাবার কথা মনে করিয়ে দেয় বারবার। ডিউটি শেষে পিউয়ের ডাক্তারকে দেখে চমকে ওঠে প্রিয়ংবদা। তিনি প্রিয়ংবদার পূর্ব পরিচিত মনমথ কর, যিনি এককালে প্রিয়ংবদাকে অন্যায়ভাবে কামনা করেছিলেন। শুরু হচ্ছে রিমঝিম দ্বিতীয় পর্ব। ডাক্তার মনমথকরকে এত বছর পরে দেখে কি যে হলো আমার জানি না। হঠাৎ যেন শুক্লার সাবধান বাণী কানে বাজতে শুরু করলো। নেকড়ে, অজগর সব একসঙ্গে যেন এসে ঘিরে ধরল আমাকে। কথা হারিয়ে ফেললাম। চোখের সামনে দাঁড়িয়ে সেই মনমথকর, ভাবতেই পারছিলাম না। তেমনি ধারালো মুখ, তেমনি ফিটফাট চেহারা, পরনে শার্ক স্কিনের স্যুট। দেখে মনে হচ্ছিল প্র্যাকটিস বেশ ভালোই চলছে। মুচকি হেসে আমাকে বলল, আমাকে চিনতে পারছেন? হ্যাঁ, তবে এতদিন পরে দেখব ভাবিনি। অজগর, নেকড়ে? হ্যাঁ, অজগর, নেকড়ে? না মানে বলছিলাম, কাল টেলিফোনে গলা শুনে চিনতে পারিনি। ভালো আছেন আপনি? ওই চলছে একরকম আর কি। আচ্ছা, আপনি তো প্রাইভেটে প্র্যাকটিস করছেন, তাই না? ওই টেলিফোন ডিরেক্টরিতে দেখলাম আর কি। ভালো ভালো ভালো, খুব ভালো। মিস প্রিয়ংবদা ভৌমিক, মানে বিয়ে করেননি এখনো, তাই তো? তো বাড়িতে কে কে আছে? বাবা, মা, ভাই, বোন? মা বাবা আমার অনেকদিন আগেই মারা গেছেন স্যার। আমি বাবা মায়ের একমাত্র সন্তান। ও, ভেরি স্যাড। মানে একাই থাকেন আপনি? না, সঙ্গে একজন থাকে, শুক্লা সেন, আমার বন্ধু। আমরা দুজনে একসঙ্গেই থাকি। শুক্লা, তিনিও কি নার্স? হ্যাঁ, আপনার মনে নেই? একই সঙ্গে তো আমরা পড়তাম। ও আমার থেকে 1 বছরের সিনিয়র ছিল। দেখলে চিনতে পারবেন। ও, আই সি। কেমন দেখতে ছিলেন বলুন তো? আপনাদের আগের ব্যাচ। পুরনো কথা শুরু হলে শেষ হবে না। আগে চলুন পেশেন্ট দেখে নি। আসুন, পেশেন্টের কাছে নিয়ে যাই। পেশেন্ট ভালো আছে এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। শুক্লা 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 শুক্লা, ডক্টর নিরঞ্জন দাসের। আমার জামাইবাবু ডক্টর নিরঞ্জন দাসের নামটা মনমথকর ফিসফিস করে বললেও আমার কানে বিঁধল। আমি সেদিকে বিশেষ একটা পাত্তা দিয়েছি বুঝতে দিলাম না বটে, কিন্তু
মন্মথকরের মুখে জামাইবাবুর নামটা শুনে একটু ধড়াস ধড়াস করে উঠল বুকটা। মনে হলো শুক্লার নামটা বোধ হয় না বললেই ভালো হতো, কিন্তু উপায় কি? মন্মথকে পিউয়ের ঘরে নিয়ে গেলাম। শঙ্খনাথবাবু নির্বাক শ্রোতা হয়ে আমাদের কথোপকথন শুনছিলেন। তিনিও এলেন ডাক্তারের পিছন পিছন। দেখলাম কলাবতী পিউকে আবার শুইয়ে দিয়ে খাটের পাশে মেঝেয় বসে আছে। পিউ জেগে উঠেছে, কিন্তু কোনো কান্নাকাটি কিচ্ছু নেই। চুপটি করে শুয়ে পিটপিট করে চাইছে আর নিজের মনে হাত ঘুরিয়ে ঘুরিয়ে খেলছে। ডাক্তার পিউকে পরীক্ষা করলেন, তার রিফ্লেক্স দেখলেন। আমি ডাক্তার দেখে দেখে পেকে গেছি। কোন ডাক্তার কিভাবে রোগী পরীক্ষা করেন তা থেকেই বোঝা যায় তিনি কিরকম ডাক্তার। দেখলাম বয়সে তরুণ হলেও মন্মথকর বিচক্ষণ ডাক্তার। এর পরীক্ষা করার ভঙ্গিতে বেশ একটা সতর্ক আত্মপ্রত্যয় আছে, অথচ আড়ম্বর নেই। পরীক্ষা শেষ করে ডাক্তার বললেন, বাহ, ও তো সেরে গেছে, ভেরি গুড। আর 2-4 দিন ভালোভাবে নার্স করলেই সব ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু, আর ইঞ্জেকশন লাগবে না তো? না, ওরাল ওষুধেই চলবে। আর যে মধুটা খাওয়াতে বলেছিলাম? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো মধু এনেছি, প্রতিদিন নিয়ম করে দেওয়া হচ্ছে। বেশ, ওটা চালিয়ে যান। অন্তত বছর 5 বয়স পর্যন্ত শীত আর বর্ষাকালে বাচ্চাদের মধু খাওয়ানো ভালো। ওই বাড়ির মা কাকিমারা তাই বলেন আর কি। ডাক্তার মন্মথকর ওষুধ, পথ্য এবং পরিচর্যা সম্বন্ধে উপদেশ দিয়ে চলে গেলেন। যাবার সময় আমার মুখের দিকে তাকিয়ে একটু মুচকি হেসে বললেন, আজ এই পর্যন্তই। আর প্রয়োজন হলে ফোন করবেন, কেমন? যে কোনো সময় আমি অ্যাভেলেবল। বেশ, আজ তাহলে চলি, আবার দেখা হবে। আমার শিরদাঁড়া বেয়ে হিম স্রোত নেমে গেল। এত বছর পরে ওই মায়াবী হাসিটাও বদলায়নি। শুক্লার বলা অজগরের সম্মোহনের মতো সেই হাসি। ডাক্তার বিদায় হতেই আমিও শঙ্খনাথ বাবুর কাছে বিদায় চাইলাম। আমিও তাহলে এবার আসি, এখন তো আর আমার দরকার নেই। হ্যাঁ এসো, দিনের বেলাটা আমি সামলে নেব। তুমি রাতে একটু তাড়াতাড়ি এসো প্রিয়তম্বা, আমি ঠিক 9টায় গাড়ি পাঠিয়ে দেব। আমাকে কি আর দরকার হবে? কি বলছো কি? অবশ্যই হবে। আরে এখনো যে আমার মেয়েটা পুরোপুরি সুস্থ হয়নি। এই যে, এই নাও। কথার মাঝেই তিনি পকেট থেকে 5খানা 10 টাকার নোট বার করে আমার হাতে দিলেন। আমিও বললাম, আচ্ছা, আসবো। সদর দরজা পর্যন্ত আমার পিছন পিছন শঙ্খনাথ এলেন আমাকে এগিয়ে দিতে। সদরের সিঁড়িতে আসতেই দেখলাম দরজার সামনে গাড়ি দাঁড়িয়ে। শিবসেবক গাড়ির দরজা খুলে দিল। আমি ভেবেছিলাম শঙ্খনাথ বাবুর জন্য হয়তো গাড়ির দরজা খোলা হয়েছে, তাই গাড়িটাকে কাটিয়ে বেরিয়ে আসছিলাম। শঙ্খনাথ পেছন থেকে থামালেন আমায়। প্রিয়তম্বা। আমি দাঁড়িয়ে পিছন ফিরতেই তিনি আমার সামনে এসে বললেন, তুমি আমার গাড়িতেই যাও। এসবের আবার কি প্রয়োজন? আছে আছে, প্রয়োজন আছে। সারা রাত জেগে আছো, এখানে আসা যাওয়ার জন্য তুমি আমার গাড়িটাই ব্যবহার করবে। আমি সেই রকমই বলে দিয়েছি। একে সারা রাত জাগার ক্লান্তি, তার সঙ্গে এতদিন পরে ডাক্তার মন্মথকরের মুখোমুখি হওয়া, সব মিলিয়ে আমার বেশ ক্লান্ত লাগছিল। তাই আর কথা বাড়ালাম না, গাড়িতে গিয়ে উঠলাম। গাড়িতে যেতে যেতে আকাশের দিকে চোখ পড়ল। এখনো পরিষ্কার হয়নি। পাতলা ধোঁয়া ধোঁয়া মেঘের মধ্যে দিয়ে রোদ দেখা দিয়ে আবার মিলিয়ে যাচ্ছে। মনে পড়ে গেল সকালে পিউয়ের মাকে একবারও দেখিনি। তিনি বোধহয় এখনো ঘুমোচ্ছেন। মাঝরাত্রির পর্যন্ত নাচলে সকালবেলা ঘুম ভাঙবে কি করে? মানুষের শরীর তো। অথচ শঙ্খনাথ বাবু না ঘুমিয়ে দিব্যি রাত কাটিয়ে দিলেন। লোহার শরীর বোধহয়। আমি তাহলে এখন আসি ম্যাডাম। হ্যাঁ, এসো। কি গো পুষ্পর মা, চলে যাচ্ছ? এত সকাল সকাল কাজ হয়ে গেল? হলো আর কই গো,
কত করে ডাকলুম, শুক্লা দিদিমণি তো দড়ি খুললে না। শুক্লা ফিরেছে? হ্যাঁ, সেই কোন সকালে আমি সচক্ষে দেখিছি। আমি তখন ওই কুন্ডু বাড়ি যাচ্ছিলুম। ও, তাহলে হয়তো ঘুমিয়ে পড়েছে। এসো, আমি দরজা খুলে দিচ্ছি। তুমি দৌড় খুলে থিতু হও, আমি বরং মল্লিক বাড়ির বাসনটা মেজে দিয়ে আসি গে। আরে, আমাদেরটা আগে করে দিয়ে যাও না, অন্তত ঘরদোর ঝাঁট দিয়ে যাও। বাসি ঘরে রান্না চড়াবো। আরে আমি আসছি, তুমি থিতু হও, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, আমি যা। ঠিক আসবো। এই পুষ্পর মা 7 সকালে মাথা ধরিয়ে দেয়। শুক্লা, এই শুক্লা! উফ, ঘরের দরজাটাও বন্ধ করে রেখেছে। শুক্লা! ঘুমোচ্ছে বোধহয় মুখপুরি। যাই, আমিও কাপড় চোপড় বদলে স্নান সেরে একটু ঘুমিয়ে নি। আমি নিজের ঘরে গিয়ে নার্সের কাপড় চোপড় ছাড়লাম, তারপর স্নান করে শুয়ে পড়লাম। ঘুম ভাঙল বেলা তখন 2টো। শুক্লা বিছানার পাশে বসে কাঁধ ধরে নাড়া দিচ্ছে। এই প্রিয়া, প্রিয়া, ওঠ, দেখ কত বেলা হয়ে গেল। 2টো বাজে। ওঠ ওঠ, রান্না করেছি, খাবি চল। হুম। আহ, হুম। এই দেখো, পোড়ার মুখে আবার ঘুরে শোয়ে। বলি খাবি দাবি না নাকি? যাচ্ছি তো, তুই যা। যাচ্ছি না, এক্ষুনি চল। আমি জানি তুই আবার ঘুমিয়ে পড়বি, আমি বারবার এসে ডাকতে পারবো না। এই শোন না, আজ মনমথকরকে দেখলাম। কি মনমথকর? আরে, ওই স্টুডেন্ট মনমথ, আমাদের সময় যে ওই চায়ের নেমন্তন্ন করে বেড়াতো। বলিস কি? সেই উলফ মনমথ? হ্যাঁ, সেই। তবে সে আর স্টুডেন্ট নেই, পাক্কা ডাক্তার এখন। স্যুট বুট পরে ঘোরে। দেখে তো মনে হলো পশার ভালোই জমিয়েছে। কোথায় দেখলি? চিনলি কি করে? তোকে দেখেছে? চিনতে পেরেছে? আরে, এই কেসটা তো ওই আমাকে দিয়েছে। পেশেন্টের হাউস ফিজিশিয়ান মনমথকর, ওর রেকমেন্ডেশনই আমাকে ডেকেছে। তাই তুই কাল হঠাৎ উধাও হয়ে গেছিলি? হ্যাঁ রে, আবার তোকে চায়ের নেমন্তন্ন করেনি তো? মতলব ভাবছে না তো আবার? আরে ধুর, পুরোটা শোন না। খেতে বসে শুক্লাকে প্রথম থেকে সব বললাম। সেই রাতে ফোন আসা থেকে সবকিছু। শুক্লা সবকিছু শুনে বলল, সবই বুঝলাম। দেখ, কাজ তো আমাদের করতেই হবে। শঙ্খনাথ বাবুর মতন এমন জাঁদরেল পার্টি হাতছাড়া করা বোকামি হবে। তবে সাবধানে থাকিস কিন্তু তুই। ওই নেকড়ে মনমথ এতদিন পর বেছে বেছে তোকেই যখন রেকমেন্ড করেছে, তখন মতলব কিন্তু আমার ভালো ঠেকছে না। আরে ছাড় তো, আমি হস্টেল ছেড়েছি 5 বছর পেরিয়ে 6 পড়ল। বয়সটাও কি আমার থেমে আছে নাকি? তবুও বলছি প্রিয়া, মনে রাখিস, কথায় বলে উড়বে মেয়ে উড়বে ছাই, তবে মেয়ের গুণ গাই। শুক্লার জীবন যে পথেই চলুক, মনটা তার গোঁড়া। দুজনে খাওয়া সেরে যে যার ঘরে চলে গেলাম। আজ রাত্রে শুক্লার কাজ নেই, সে বাড়িতেই থাকবে। শুক্লার মুখ দেখে মনে হচ্ছে বোধহয় ডক্টর দাস আসবেন। ডক্টর নিরঞ্জন দাস ছিলেন আমাদের গাইনোকোলজির প্রফেসর। সপ্তাহে 1 দিন আমাদের পড়াতেন, তাছাড়া নিয়মিত হাসপাতালে আসতেন। নামজাদা ডাক্তার, বিপুল প্র্যাকটিস। আমি যখন প্রবেশনারি নার্স, তখন ওর বয়স বোধহয় 40-এর আশেপাশে ছিল, কিন্তু দেখলে মনে হতো 30-এর বেশি নয়। চেহারাতে যেমন ছেলে মানুষই ছিল, স্বভাবেও তেমনই। সকলের সঙ্গে হাসি ঠাট্টা রঙ্গ তামাশা করতেন। তবু মাঝে মাঝে লক্ষ্য করেছি তাঁর চোখের মধ্যে একটা মর্মান্তিক ট্র্যাজেডি লুকিয়ে আছে। আমরা সবাই নির্বিচারে তাঁকে ভালোবাসতাম। সবাই ভালোবাসতাম বলেই বোধহয় শুক্লার ভালোবাসা চোখে পড়তো না,
যাকে সবাই ভালোবাসে তাকে যে একজন বিশেষভাবে ভালোবাসতে পারে এ কথা কারোর মনে আসে না। আমারও মনে আসেনি। ডিপ্লোমা পেয়ে যেদিন শুক্লা হস্টেল ছাড়ল তার আগের রাতে আমি ওর ঘরে গেলাম। বিরহ বেদনায় যখন দুজনেই কাতর, তখন এক ফাঁকে শুক্লা বলেছিল তার ভালোবাসার মানুষটির কথা। আমি শুনে আঁতকে বলেছিলাম, সে কি রে, উনি তো বিবাহিত। ডক্টর দাস বিবাহিত এবং তার স্ত্রী বহাল তবিয়েতে বেঁচে। এইটাই নিরঞ্জনের জীবনের সবচেয়ে বড় অভিশাপ। তাঁর কথা বলতে বলতে শুক্লার গলা ভারী হয়ে বুজে এসেছিল। সে ঘন ঘন আঁচল দিয়ে চোখ মুছতে লাগল। ওর মুখেই শুনলাম ডাক্তার দাসের করুণ কাহিনী। জানিস, 25 বছর বয়সে ডক্টর দাস বিয়ে করেছিলেন। সুন্দরী বউ, বড় ঘরের মেয়ে। কিন্তু কিছুদিন ঘর করার পর বউয়ের আসল রূপ বেরোতে শুরু করল। আসল রূপ মানে? অত্যন্ত মুখর আসে। কথায় কথায় অন্যের ছলছুতো ধরা তার অভ্যেস। ঝগড়ার একটা সুযোগ পেলে আর রক্ষে নেই, চিৎকার করে বাড়ি মাথায় করবে। সবচেয়ে মারাত্মক তার হিংসে। সবচেয়ে দুঃখের কি জানিস প্রিয়া, মহিলার স্বামীর প্রতি কিছুমাত্র মমতা নেই, কিন্তু নিজের অধিকার বোধ আছে 16 আনা। স্বামী যদি অন্য কোনো স্ত্রী লোকের সঙ্গে হেসে কথা বলেন, অমনি তেলে বেগুনে চলে যায়। 10 জনের সামনে কেলেঙ্কারি কাণ্ড বাঁধিয়ে বসে। সন্দেহ বাতিক যে ভয়ানক অসুখ রে। স্বামী গাইনোকোলজিস্ট, স্ত্রী রোগের চিকিৎসা করেন। এটাই নাকি তার স্বামীর চরিত্রহীনতার লক্ষণ। এই নিয়ে অষ্টপ্রহর খিটিমিটি চেঁচামেচি। ডক্টর দাসের বাড়ির লোকেরা কিছু বলে না? ডক্টর দাসের সংসারে ছিলেন তার বিধবা মা আর এক পুরনো ঝি, যে তাকে কোলে পিঠে করে মানুষ করেছিল। বউয়ের রকম সকম দেখে ঝি প্রথমে গেল, তারপর মা কাশী বাস করতে গেলেন। সংসারে এখন ডক্টর দাস আর তাঁর বউ। ডক্টর দাসের অসীম ধৈর্য, জানিস, তিনি যদি কড়া প্রকৃতির মানুষ হতেন না, তাহলে বোধহয় তাঁর এত দুর্দশা হতো না। কিন্তু তিনি শান্তশিষ্ট মানুষ। ক্রমে ক্রমে স্ত্রীর অত্যাচার যত বাড়তে লাগলো, ডক্টর দাসের বাড়ির সঙ্গে সম্পর্ক ততই কমে আসতে লাগলো। সারাদিন নিজের ডিসপেন্সারিতে থাকতেন, কাজকর্ম করতেন। কেবলমাত্র রাত্রে বাড়িতে শুতে যেতেন। তাও বাড়ির আবহাওয়া যখন বেশি গরম থাকত, তখন ডিসপেন্সারিতেই রাত কাটাতেন, বাড়ি যেতেন না। কিন্তু তাতেই কি নিস্তার আছে? তিনি বাড়ি না গেলে স্ত্রী ডিসপেন্সারিতে এসে হাঙ্গামা বাঁধাতেন, কম্পাউন্ডারদের নানান রকম বিশ্রী প্রশ্ন করতেন। কেলেঙ্কারির এক শেষ হতো। ডক্টর দাসের সহকর্মীদের মধ্যে এই নিয়ে হাসাহাসি চলত। তবে একটা উপকার হয়েছিল, সারাক্ষণ ডিসপেন্সারিতে থাকার জন্য ডক্টর দাসের প্র্যাকটিস খুব শিগগিরই জমে উঠেছিল। স্ত্রী রোগের চিকিৎসক বলে তার নামডাক শহরময় ছড়িয়ে পড়েছিল। ওদের বিয়ে হয়েছে কতদিন? তা প্রায় 12-13 বছর। প্রথম থেকেই কি এমন ছিল? বলতে পারিস, প্রথম থেকেই এইভাবেই কেটেছিল। রোগী, হাসপাতাল, লেকচার রুম আর ডিসপেন্সারি, এই নিয়েই মানুষটার জীবন। ঘর সংসার কেবল নামে, তপস্বীর জীবন। শুক্লা যখন প্রবেশনার হয়ে এসেছিল, তখন সেও অন্য সকলের মতো ডক্টর দাসের মধুর স্বভাবের কাছে ধরা পড়েছিল। কিন্তু শুক্লার মনটা বড় মরমী। 2-4 দিনের মধ্যেই সে বুঝতে পারল যে বাইরে ডক্টর দাস যতই হাসি তামাশা নিয়ে থাকুন, অন্তরে তিনি বড়ই দুঃখী। শুক্লার সমস্ত মন তাঁর দিকে ঢলে পড়ল। কিন্তু শুক্লার সবই মনে মনে, বাইরে কেউ বুঝতে পারল না, এমনকি ডক্টর দাসও না। কিছুদিন পরে একটি ব্যাপার ঘটল। পুরুষ মানুষ মনের মতো কাজ পেলে নাওয়া খাওয়া ভুলে যায়। ডক্টর দাসকে সামলাবার কেউ নেই। দিনরাত খেটে খেটে
আর নাওয়া খাওয়ার অনিয়ম করে তাঁর শরীর খারাপ হয়ে গিয়েছিল। একদিন লেকচার দিতে দিতে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। অন্য ডাক্তারেরা তাকে পরীক্ষা করে বললেন রোগ কিছু নেই, কিন্তু ক্লান্তি আর অবসাদে জীবনী শক্তি কমে গিয়েছে। কিছুদিন হাসপাতালের কড়া নিয়মে থাকা দরকার। হাসপাতালের প্রাইভেট ওয়ার্ডে একটি কেবিনে তার থাকার ব্যবস্থা হলো। একজন ডাক্তার বন্ধু বললেন, তোমার বাড়িতে কি খবর পাঠাবো? তিনি ম্লান হেসে বললেন, পাঠাও। ডক্টর দাসের সেবা করবার জন্য নার্সদের মধ্যে কাড়াকাড়ি পড়ে গিয়েছিল। যারা তাঁর সেবায় নিযুক্ত হয়েছে তারা তো আছেই, যারা হয়নি তারাও ছুটি পেলে তাঁকে এসে দেখে যায়। ডাক্তারেরা তাঁর ঘরে উকি না মেরে চলে যেতেন না। ডক্টর দাসের সেবা শুশ্রূষা করার জন্য যারা নিযুক্ত হয়েছিল তাদের মধ্যে শুক্লা একজন। দুপুরবেলা তার পালা। তাকে ঠিক সময় খাওয়ানো, টনিক খাওয়ানো, খবরের কাগজ পড়ে শোনানো, গল্প করা, এইসব তার কাজ। দুপুরবেলা হাসপাতাল কিছুক্ষণের জন্য ঝিমিয়ে পড়ে। তখন ডক্টর দাস বিছানায় বসতেন, শুক্লাকে নানান প্রশ্ন করতেন। আচ্ছা শুক্লা, তোমার বাড়িতে কে কে আছে? কেউ নেই, আমি একা। মা বাবা? মারা গেছেন। মারা গেছেন? কেউ নেই তো তোমার খরচ কে জোগায়? বাবা কিছু টাকা রেখে গিয়েছিলেন, তাছাড়া যা হাত খরচ পাই তাতেই চলে যায়। প্রবেশনাল নার্সের আর খরচ কি। এবার শুয়ে থাকুন, খাবার পর একটু বিশ্রাম করতে হয়, আপনারাই তো বলেন। 3-4 দিন যেতে না যেতেই দুজনের মনে এক নতুন উপলব্ধি জেগে উঠল। এতদিন ডক্টর দাসের কাছে শুক্লা ছিল 100 মেয়ের মধ্যে একটি মেয়ে। এখন সে বিশিষ্ট একটি মেয়ে। এখন সে শুক্লা, মরমী শুক্লা, দরদি শুক্লা, শুধু নার্স নয়। শুক্লার মন আগে থেকেই উন্মুখ হয়েছিল। এখন ডক্টর দাসের মন তার কাছে এসে দাঁড়ালো, যেন মনের সঙ্গে মনের গাঁটছড়া বাঁধা হয়ে গেল, বন্ধনহীন গ্রন্থি। ডক্টর দাসের শরীর বেশ তাড়াতাড়ি সেরে উঠতে লাগলো, কিন্তু শরীর সারবার সঙ্গে সঙ্গে মনও বিষণ্ণ হতে লাগলো। তাঁর স্ত্রী খবর পেয়েছেন, কিন্তু একবারও দেখতে আসেননি। দিন 6-7 কেটে যাবার পর একদিন দুপুরবেলা ডক্টর দাস শুক্লার হাত ধরে করুণ হেসে বললেন, তুমি জানো না, আমার জীবন মস্ত একটা ট্র্যাজেডি। তার মুখের দিকে চেয়ে শুক্লার বুক কান্নায় ভরে উঠেছিল। সে বলেছিল, জানি, কিন্তু কি নিয়ে ট্র্যাজেডি তা জানি না। ডক্টর দাস শুক্লার হাত ধরে খাটের পাশে বসিয়েছিলেন। নিজে বালিশে ঠেস দিয়ে বসে আস্তে আস্তে নিজের দাম্পত্য জীবনের কাহিনী বলেছিলেন। তারপরই ঘটে গেল এক বিচ্ছিন্ন কাণ্ড। ঘরের দরজা ভেজানো ছিল, হঠাৎ যেন ঝড়ের ধাক্কায় খুলে গেল। দুদ্দার শব্দে ঘরে এসে ঢুকলেন ডক্টর দাসের স্ত্রী, রণচণ্ডী মূর্তি। মুখ দিয়ে যেসব কথা বেরোচ্ছিল তা ভদ্রলোকের মুখ দিয়ে বেরোয় না, অন্তত বেরোনো উচিত নয়। মুহূর্তের মধ্যে দরজার কাছে লোক জমে গিয়েছিল। ডোম, মেথর, ঝাড়ুদারনি সবাই ছুটে এসে ভিড় করে দাঁড়িয়েছিল। শুক্লা থ হয়ে গিয়েছিল প্রথমটায়, তারপর রাগে তার মাথার মধ্যে আগুন জ্বলে উঠল। সে উঠে গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে আঙুল দেখিয়ে বলেছিল, বেরিয়ে যান এখান থেকে, এই মুহূর্তে বেরিয়ে যান। এটা রোগীর ঘর, মেছো হাঁটা নয়। মিসেস দাস চোখ রাঙিয়ে অসভ্য অশ্লীল কথা বলতে আরম্ভ করেছিলেন। শুক্লা তখন একজন ম্যাথরকে ডেকে বলেছিল, রামদিন, একে বাইরে নিয়ে যাও। রামদিনকে ঝাড়ু হাতে এগিয়ে আসতে দেখে মিসেস দাস বেগতিক বুঝেছিলেন। তখনকার মতো তিনি পালিয়ে গেছিলেন। ডক্টর দাস এতক্ষণ চোখ বুজে বিছানায় বসেছিলেন। এবার চোখ খুলে শুক্লার দিকে তাকিয়েছিলেন। তাঁর চাউনির মানে, দেখলে তো আমার স্ত্রীকে। কয়েকদিন পরে ডক্টর দাস সেরে উঠে আবার কাজকর্ম আরম্ভ করলেন।
শুক্লার সঙ্গে তার একটি নিভৃত সম্পর্কের সূত্রপাত হলো, কিন্তু তাদের চোখে চোখে কখন কি কথা হতো, কখন নির্জনে দেখা হতো, কেউ জানতে পারল না। শুক্লার প্রবেশনারি পিরিয়ড শেষ হবার আগেই ডক্টর দাস তার জন্য সমস্ত ব্যবস্থা করলেন। ভালো পাড়ায় একটি ফ্ল্যাট পাওয়ার ব্যবস্থা করলেন। ঠিক হলো শুক্লা সেখানেই থাকবে আর স্বাধীনভাবে প্র্যাকটিস করবে। ডক্টর দাসের অগাধ পসার, অগাধ প্রভাব। শুক্লাকে একদিনও বসে থাকতে হলো না। শুক্লার প্রেমিকের কথা জানার পরে আমার প্রথম প্রশ্ন ছিল, তিনি কি শুক্লাকে বিয়ে করবেন? উত্তরে শুক্লা একটু চুপ করে থেকে বলেছিল, উনি বিয়ে করতে চেয়েছিলেন, আমি রাজি হইনি। তুই রাজি হসনি? না। কেন? এক বউ থাকতে আবার বিয়ে করলে ওর বদনাম হতো, প্র্যাকটিসের ক্ষতি হতো। বিয়ের দরকার কি ভাই? ভালোবাসাই তো বিয়ে। কিন্তু কোনো কিন্তু নেই প্রিয়া। যদি কোনোদিন সত্যি সত্যি ভালোবাসিস, বুঝবি ওতে কিন্তু নেই। তুই নিজের কথা ভাবলি না? ভেবেছি তো। এই তো আমার গর্ব। আমি যা পেয়েছি তা কটা মেয়ে পায়? কি পেয়েছিস? ভালোবাসা, একটি মানুষের মন। পরদিন শুক্লা আমাদের হস্টেল ছেড়ে চলে গেল। কয়েকদিন পরে আমি চুপি চুপি তার ফ্ল্যাট দেখতে গেলাম। কি সুন্দর ফ্ল্যাট! দোতলায় বড় বড় 3টি ঘর, সামনে বারান্দা। একটা ঘর অফিসের মতো সাজানো, টেলিফোন আছে। দ্বিতীয় ঘরটা শুক্লার শোবার ঘর। তৃতীয় ঘরটা একরকম খালি পড়ে আছে। আমি এসে থাকবো কিনা শুক্লা জিজ্ঞেস করলো। কেমন? আমি তার গলা জড়িয়ে বললাম, আমার তো আর তর সইছে না, ইচ্ছে হচ্ছে এক্ষুনি চলে আসি। আমিও পথ চেয়ে আছি। একটা বছর দেখতে দেখতে কেটে যাবে। দুজনে বিছানার পাশে বসলাম। প্রশ্ন করলাম, ডক্টর দাস আসেন? শুক্লার মুখখানা নববধূর মতো টুকটুকে হয়ে উঠল। সে ঘাড় নেড়ে একটু হাসল। জানতে চাইলাম কেমন লাগছে। তার চোখ দুটি স্বপ্নাতুর হয়ে উঠল। আমার কানের কাছে মুখ এনে বলল, সখী কি পুছসি অনুভব মোয়ে। দেখতে দেখতে কেটে গেল একটা বছর। আমার ডিপ্লোমা পেলাম, আর তার 2 দিন পরেই বাবা হার্ট অ্যাটাকে মারা গেলেন। যে মানুষটা আমাকে সেবিকা বানালেন, তিনি নিজে আমায় মৃত্যুকালে তাঁকে সেবা করার সময়টুকু দিলেন না। আমার পরিবারের সঙ্গে আমার শেষ বন্ধনটাও ছিঁড়ে গেল। আমি এসে উঠলাম শুক্লার ফ্ল্যাটে। জায়গা হলো আমার জন্য আগে থেকেই বরাদ্দ করা ঘরে। আমার সঙ্গে এ বাড়িতে যেদিন ডক্টর নিরঞ্জন দাসের প্রথম দেখা হলো, তিনি হাসি মুখে এগিয়ে এসে বললেন, প্রিয়ঙ্বদা, তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। কিন্তু দেখো, শুক্লার মতো কেলেঙ্কারি করো না। যাকে ভালোবাসবে তাকেই বিয়ে করবে। আমি ও কথার কোনো উত্তর না দিয়ে বললাম, আমি কিন্তু আপনাকে জামাইবাবু বলে ডাকব। তিনি আমার 2 কাঁধে হাত রেখে বললেন, আর আমি তোমাকে কি বলে ডাকবো? প্রিয়া। কেন? আমি কেন? আপনার প্রিয়া তো ওই। আমি শুক্লাকে দেখালাম। শুক্লা পাশে দাঁড়িয়ে মিটিমিটি হাসছিল। তিনি বললেন, তোমাকে আমি সখী বলবো। তুমি যেমন শুক্লারও সখী, তেমন আমারও সখী। সেই থেকে আমাকে সখী বলে ডাকেন। ঠিক 9টার সময় গাড়ি এলো। রাত্রিরের খাওয়া সেরে নার্সের সাজ পোশাক পরে তৈরি ছিলাম। গাড়িতে উঠে বসলাম। গাড়ি যখন শঙ্খনাথ বাবুর বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো, তখন দেখলাম তার স্ত্রী সলিলা সেজে গুজে বারান্দায় দাঁড়িয়ে আছে। বোধহয় গাড়ির জন্য অপেক্ষা করছে। আজ সাজ পোশাক একেবারে অন্যরকম। আগাগোড়া সাদা সাদা সিল্কের শাড়ি, ব্লাউজ,
গলায় মুক্তোর কণ্ঠি, পায়ে সাদা হাই হিল জুতো, হাতে চুড়িবালা নেই, কেবল আঙুলে একটি মুনস্টোনের আংটি। সব মিলিয়ে যেন একটি ফুটন্ত রজনীগন্ধার ছড়া। আমি গাড়ি থেকে নামতেই সে আমার মুখের দিকে একটু মিষ্টি হাসির সুগন্ধ বিলিয়ে দিল। গুড ইভিনিং নার্স। গুড ইভিনিং। আপনি এখানে? হ্যাঁ ভাই, আসলে আজ আমার বয়ফ্রেন্ড লাজপতের গ্র্যান্ডমাদারের 15th ডেথ অ্যানিভার্সারি। ওরা আজ একটা কন্ডোলেন্স পার্টি থ্রো করেছে, তাই গাড়ির জন্য ওয়েট করছিলাম। আচ্ছা, আমি এখন আসি, কেমন? দেরি হয়ে যাচ্ছে। বাবা, পার্টিতে যাওয়ার খুব তাড়া তো। সেজে গুজে একেবারে সদর দরজায় দাঁড়িয়েছিল, গাড়ি আসতেই লাফ দিয়ে উঠে হাওয়া হয়ে গেল। এদিকে পিউ কেমন আছে কে জানে। পিউরানি আজ ভালো আছে। শিউ সেবক বারান্দায় দাঁড়িয়েছিল। ও যে আমার কথা শুনে ফেলবে বুঝতে পারিনি। ওর উত্তরে আমি একটু অপ্রস্তুত হয়েই বলি, কিছু বললে? ও আপনি পিউরানি কেমন আছে তো বললেন না? ও তো দোপহার মে খেলা ভি করেছে। ও মানে ইয়ে, আচ্ছা চলো চলো ওপরে যাই। পিউয়ের ঘরে ঢুকে থমকে দাঁড়িয়ে পড়লাম। ঘরের মাঝখানে দুর্বাসা মুনির ভঙ্গিতে বুকে হাত বেঁধে শঙ্খনাথবাবু দাঁড়িয়ে আছেন। চোখ দিয়ে আগুনের ফুলকি বেরুচ্ছে। আমাকে দেখেই তিনি ফেটে পড়লেন। আজও আমার বউ পার্টিতে গেছে, বুঝেছ? না 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 সোনা, এই তো তুমি তো আমার কোলে, এই তো। ও ও ও, আর কাঁদে না সোনা। আস্তে কথা বলুন, কেউ ভয় পাচ্ছে তো। আমি ওর চার্জ নিয়ে নিয়েছি। এরকম করলে কিন্তু আমি আপনাকে ঘর থেকে বের করে দিতে বাধ্য হব। না মানে আমি আসলে আমি কিন্তু সেটা। আপনাদের স্বামী স্ত্রীর ঝগড়ায় আমাকে জড়াবেন না প্লিজ শঙ্খনাথ বাবু। এটা আপনাদের দাম্পত্য জীবনের বিষয়। আমি তো বাইরের লোক। আরে কে বাইরের কে ভিতরের সে ব্যাপারে তার কোনো খেয়াল আছে নাকি? ঘরের চেয়ে বাইরে বেশি মন মজেছে তার। ওই যে ওই এক আছে লটপট সিং, আর তার বাবা হরবর সিং, খাঁটি পাঞ্জাবি একেবারে, খুব স্মার্ট ছোকরা। একটানে একটা বোতল সাবার করে দিতে পারে। তার প্রেমেই হাবুডুবু খাচ্ছে আমার বউ। আপনি কি ইচ্ছা করে লোকের নাম বিকৃত করেন, না ওটা স্বভাব দোষ? মানে এই লাজপতকে লটপট, প্রিয়ংবদাকে প্রিয়দম্বা। লটপট মানে লাজপত জানলে কি করে? আপনার স্ত্রীর সঙ্গে আমার দেখা হয়েছিল। তিনি বলেছেন যে তিনি তার বয়ফ্রেন্ড লাজপতকে নিয়ে পার্টিতে যাচ্ছেন। জানেন তো, এভাবে নাম বিকৃত করাটা কিন্তু মানুষকে অপমান করা হয়। একটু কড়া হতেই শঙ্খনাথ বাবু দমে গেলেন। অপরাধীর স্বরে বললেন, না না, আমি সেভাবে বলিনি। আসলে আসলে চাষা মানুষটাকে দেখে মায়া হলো আমার। ঘরে অসুস্থ মেয়ে, স্ত্রী গেছেন ফুর্তি করতে, বাবা হয়ে মেয়েকে আঁকড়ে ধরে বসে আছেন। নিজের বাবার কথা মনে পড়ল আমার। আমার বাবাও তো আমাকে আঁকড়ে ধরে বেঁচেছিলেন। কি বা বয়স ছিল তাঁর যখন আমার মা মারা যান? আমার তখন সবে 5। কিন্তু বাবার পসার ছিল, টাকার অভাব ছিল না। চাইলে আবার বিয়ে করতে পারতেন, আবার সংসার পাততে পারতেন। সে ঘরে নতুন কেউ আসতো আবার, যদি নতুন কেউ এসে আমার কষ্টের কারণ হয়ে ওঠে। সেই ভয়েই আর বিয়ে করেননি। নিজে কষ্ট পেয়েছেন, তবু আমাকে কোনো কষ্ট দেননি। পিউকে ঘুম পাড়াতে পাড়াতেই বললাম, আপনার যখন ইচ্ছে ছিল না তখন স্ত্রীকে পার্টিতে যেতে দিলেন কেন? আমি যেতে দিয়েছি? এই যে এই হাই সোসাইটি, এই সব লোকজন, এদের তুমি চেনো না প্রিয়দম্বা? এরা সব সভ্য সমাজের প্রগতিশীল মহিলা, স্বাধীন ভারতের স্বাধীন জেনানা। ওরা কি স্বামীর অনুভূতির তোয়াক্কা করে নাকি? ওরা নিজের ইচ্ছায় চলে, নিজের খুশিতে নাচে, নিজের গরজে মিষ্টি মিষ্টি কথা বলে। মিষ্টি কথায় কাজ না হয়, স্পষ্ট কথা আছে। কে কার ধার ধারে? হ্যাঁ, স্বামী তো স্বামী, নিজের পেটের সন্তানকে পর্যন্ত দেখে না। স্বামী। আচ্ছা, পিউ এখন কেমন আছে? সেরে গেছে না? হ্যাঁ। বলছি, আর কোনো ভয় নেই তো? না,
তুমি এসেছিলে বলে পিউ এত তাড়াতাড়ি সেরে উঠল। তুমি ভারী পয়মন্ত, প্রিয়দম্বা। পিউকে ঘুম পাড়াতে দিন। আপনি এখন এখান থেকে যান। চলে যাব এখনই? আপনি কথা বললে পিউ ঘুমোতে পারছে না। এই ঘরে থাকতে হলে ওই ডিভানে বসে থাকুন কালকের মতো, কিন্তু কথা বলবেন না। হ্যাঁ, একটু বসেই যাই। পিউয়ের জন্য বোতলে করে দুধ আনতে যাব কিনা জিজ্ঞেস করতে শঙ্খনাথবাবু জানালেন যে কলাবতী ওকে স্তন্যপান করায়, সেই ছোটবেলা থেকেই ও ওটাতেই অভ্যস্ত। কিন্তু আমার একটু অবাক লাগলো। আমি শঙ্খনাথবাবুকে বললাম, 10 মাস বয়সের পর তো বাচ্চাদের আর ব্রেস্ট ফিড করানোর দরকার হয় না, ছাড়িয়ে দেওয়াই তো ভালো। আচ্ছা বেশ, তুমি যখন বলছো তখন নিশ্চয়ই ঠিক কথা। চেষ্টা করব, কিন্তু পিউ বড় কান্নাকাটি করবে। এখন থাক, একেবারে সেরে উঠুক, তারপরে দেবেন। হ্যাঁ, সেই ভালো। আচ্ছা, তুমি খাওয়া দাওয়া করে এসেছো তো? যদি না খেয়ে এসে থাকো, হ্যাঁ হ্যাঁ, ভাত না রুটি নাকি লুচি? আমার অস্বস্তি বেড়ে গেল। তিনি আমাকে পয়সা দিয়ে রাখছেন, তার আমার হাড়ের খবর নেওয়ার কি হয়েছে? আমি সংক্ষেপে বললাম, ভাত। তিনি আমার অস্বস্তি আরো বাড়িয়ে প্রশ্ন করলেন, ও, কি দিয়ে ভাত খেলে? আমি শঙ্খনাথ বাবুর দিকে ফিরতেই তিনি বোধহয় বুঝলেন আমার মনের অবস্থা। আবার অপরাধীর মতো বললেন, না না, আমি সেভাবে কিছু বলতে চাইনি। থাক থাক। এবার আমার হাসি পেল। আমার চাহনিতে উনি বুঝতে পেরেছেন আমি অসন্তুষ্ট, কিন্তু প্রশ্নটা যে একেবারে আটপৌড়ে। হেসে বললাম, মুগের ডাল, কুচো চিংড়ির চচ্চড়ি, ইলিশ মাছের ঝোল আর ডিম ভাতে। আমার খাওয়ার বহরে উনি যেন একটা পরম তৃপ্তির সুরে বললেন, বাহ বাহ বাবা, খুব ভালো খুব ভালো। আমিও আগে ওইসবই খেতাম, কিন্তু এখন আর ও হবার জো নেই। আজকাল বাবুর্চির রান্না খেতে হয়, হরদম কালিয়া, পোলাও, মটন, মুরগি, একেবারে মোগলাই ব্যাপার। আচ্ছা, আমি তাহলে খেতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যান। বলছি, তুমি কি কিচ্ছু খাবে না? মানে একটা কাটলেট অন্তত, বা একটা পুডিং? না, আপনি যান, খেয়ে নিন। আর রাত করা উচিত হবে না। খেয়ে দিয়ে শুয়ে পড়ুন। আমাকে আর দরকার হবে না? না, পিউ তো ঘুমিয়ে পড়েছে। এবার আপনিও খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নিন। কলাবতীর কোল থেকে পিউকে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। একটু নড়ল, কিন্তু গায়ে হাত রাখতে আবার নিশ্চিন্তে ঘুমোতে লাগলো। শঙ্খনাথবাবু এগিয়ে এসে একবার ঝুঁকে পড়ে মেয়েকে দেখলেন, কিছুটা নিশ্চিন্ত হলেন যেন। কলাবতীকে আমি বললাম, তুমি যাও কলাবতী, ঘুমিয়ে নাও। কলাবতী আমার কথা শুনে শঙ্খনাথবাবুর মুখের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল অনুমতির আশায়। শঙ্খনাথবাবু ভ্রু কুঁচকে বললেন, তুমি একা সামলাবে সারা রাত? পারবে তো? কেন, কোনো সন্দেহ আছে? তাহলে আমাকে ডাকলেন কেন? না না, সেটা নয়, কিন্তু যদি কিছু দরকার হয়, তুমি তো এ বাড়ির কিছুই চেনো না। তখন ডেকে নেব। আচ্ছা ঠিক আছে, দরজার পাশে ওই বোতামটা আছে, ওটা টিপবে, তাহলেই শিবসেবক চলে আসবে। শিবসেবক বাড়িতেই থাকে? হ্যাঁ, ওই নিচের তলায় পেছনের দিকে চাকর বাকরদের থাকবার জায়গা। শিবসেবক, কলাবতী, বাবুর্চি, আরো 2টো চাকর সবাই এখানেই থাকে। ও, তো আপনি আর দেরি করছেন কেন? আর কলাবতীকেই বা দাঁড় করিয়ে রেখেছেন কেন? না, আমি তো রাখিনি। কলাবতী, তুমি যাও, ম্যাডাম যখন বলে দিয়েছেন, যাও। শঙ্খনাথ বাবুর কাছে ছাড়পত্র পেয়ে কলাবতী সেলাম ঠুকে চলে গেল। শঙ্খনাথ বাবু আমাকে বললেন, বেশ, আমিও তাহলে যাই, খিদেও পেয়েছে, আবার ঘুমে চোখও ভরে আসছে। ঘণ্টা দেড়েক আর কোনো সাড়া শব্দ নেই। পিউ নিঃশব্দে নিঃশ্বাস ফেলছে। কি অদ্ভুত সুন্দর মেয়েটা! হঠাৎ যেন বিশ্বাস হয় না, আমাকে তো চেনে না, অথচ কেমন স্বচ্ছন্দে আমার কোলে এলো, যেন কতকালের চেনা। ওকে কোলে নিয়ে আমারও মনে হলো যেন ও একান্তই নিজের। বুকের ভেতরটা কেমন করে উঠল। কত বাচ্চাকেই তো নার্স করেছি, কিন্তু
এমন কখনো মনে হয়নি। জাদু জানে মেয়েটা। খুব রাগ হলো আমার ওর মায়ের ওপর। ওর মা এমন ধেঙ্গি কেন? ঘরে মন বসে না? এমন যার বাড়ি ঘর, এমন যার মেয়ে, তার ঘরে মন বসে না? পিও কি বড় হয়ে মায়ের মতো ধেঙ্গি হবে? আশ্চর্য কি! যা দেখবে তাই তো শিখবে। কি জানি বাপু, ভাবতেও খারাপ লাগে। গাড়ি আসার শব্দে আমার খেয়াল হলো। দরজার বাইরে তাকিয়ে কান খাড়া করে রইলাম, কিন্তু গাড়ির দরজা খোলা বা বন্ধ করার শব্দ পেলাম না। দরজার বাইরে দিয়ে দেখি পিউয়ের মা চোরের মতো পা টিপে টিপে চলে গেল। মেয়ের ঘরে এলো না, ঘরের দিকে একবার তাকালো না। খুব অবাক লাগলো আমার। ঘড়িতে দেখলাম 11:45। যাক, আজ তবু সকাল সকাল পার্টি থেকে ফিরেছে। শঙ্খনাথ বাবু নিশ্চয়ই ঘুমিয়েছেন, কারণ গন্ডগোল চেঁচামেচি কিছু হলো না। অনেকক্ষণ কান পেতে রইলাম, কিন্তু কিছু শুনতে পেলুম না। বসে আছি, কিছু দরকার নেই। ভাবছি একখানা বই আনলে ভালো হতো, তবু খানিকটা সময় কাটত। শঙ্খনাথ বাবুর বাড়িতে বোধ হয় বইয়ের পাঠ নেই। কে পড়বে? শঙ্খনাথ বাবু সম্ভবত খবরের কাগজ ছাড়া আর কিছুই পড়েন না। আর সলিলা, সে বই পড়ে সময় নষ্ট করবে? এই ধরনের মেয়েরা বই পড়ে না। রাত্রে আমার আর কোনো কাজ নেই। পিউয়ের যদি ঘুম ভাঙে, সে যদি খেতে চায়, তাকে দুধ তৈরি করে দেব। পাশের ঘরে সব ব্যবস্থা আছে। কথাটা মনে হতেই ভাবলাম একবার গিয়ে দেখে এলে হয় সব ঠিক আছে কিনা। যদি না থাকে, শিবসেবককে ডাকতে হবে বোতাম টিপে। পিউ নিঃসাড়ে ঘুমোচ্ছে। পা টিপে টিপে উঠে গেলাম। পাশের ঘরটা বোধ হয় আসলে গেস্ট রুম। এখন সেখানে পিউয়ের খাবার সরঞ্জাম রাখা হয়েছে। টিনের দুধ, গ্লুকোজের কৌটো, দুধ খাওয়ানোর বোতল, ইলেকট্রিক স্টোভ সবই মজুদ আছে। শিবসেবককে ডাকবার দরকার হবে না। নিশ্চিন্তে ফিরে এসে বসলাম। পিউয়ের গায়ে আস্তে আস্তে হাত রাখলাম। মেয়েটা যেন মাখনের দলা। ইচ্ছে করে দুহাতে বুকে চেপে ধরে চুমু খাই। কিন্তু রুগীর প্রতি নার্সের এরকম মনোভাব ভালো নয়। নার্স প্রিয়ংবদা ভৌমিক, পরের সোনা দিও না কানে। তুমি ভারী পয়মন্ত, শঙ্খনাথ বাবু আমাকে বলেছিলেন। কথাটা ঘুরে ফিরে মনে আসছে। পয়মন্ত? কি জানি। এই যে তোমার চা। ও, ধন্যবাদ। এই রাতে আপনি আবার চা আনতে গেলেন কেন? আজও দেখলাম তুমি জেগে বসে আছো, তাই ভাবলাম একটু চা নিয়ে যাই। চলুন ওদিকে যাই, কথার শব্দে পিউ জেগে যাবে। হ্যাঁ, চলো। আসলে ঘুম থেকে উঠলে সবারই একটু চা দরকার হয়। আমার তো তাই। তো নিজের জন্য চা তো এমনিই বানাতাম, আর এক পেয়ালা বেশি বানাতে আর অসুবিধে কি আছে? ঘুম থেকে উঠে মানে? আপনার ঘুম হয়ে গেল? হ্যাঁ। এর মধ্যেই? এখন তো সবে রাত 3টে। ঘুমুলেন কোথায়? খুব ঘুমিয়েছি। আমার 5-6 ঘন্টার বেশি ঘুম দরকার হয় না। তা বলো, চা কেমন হয়েছে? ভালো। সঙ্গে কিছু খাবে? 2টো বিস্কুট? না না, এমন চায়ের স্বাদটা মাঠে মারা যাবে। পিউ রাত্রিরে জেগেছিল? না, একবার নড়েও নি। যাক, আর বোধহয় ভয়ের কিছু নেই। না। তাহলে আজ থেকে আবার আমি কাজে বেরোতে পারি, বলো? আর তো বাড়ি বসে পাহারা দেওয়ার প্রয়োজন দেখছি না। গত 7 দিন ধরে কাজে বেরোবার কথা ভাবতেই পারিনি। ঠিকাদারির ব্যবসা করি তো, ইট আর কাঠের কারবার। মালিক হয়ে যদি নিজে নজর না রাখতে পারি, তাহলে 5 ভূতে লুটে পুটে খাবে একেবারে। কাঁচা টাকার কারবার বলে কথা। আজ থেকে আমাকেও দরকার হবে না। হ্যাঁ? কি বলো কি প্রিয়দম্বা?
দরকার হবে না। আরে তুমি না এলে রাত্রিরে পিউকে দেখবে কে? কেন? যে এতদিন দেখেছে সে দেখবে? কলাবতী? পিউ তো এখন সেরে গেছে। না মানে সেরে গেলেও কলাবতীর হাতে ছেড়ে দিতে ঠিক ভরসা হয় না। তাহলে আপনি মেয়ের জন্য গভর্নেস রাখুন। গভর্নেস? না প্রিয়দম্বা, ওসব সাহেবী কাণ্ড কারখানা আর নয়। এমনিতেই সাহেবী আনার ঠেলায় আমি অতিষ্ঠ হয়ে উঠেছি। আমি একজন ভালো গোছের ঝিয়ের তল্লাশ করছি। তাকে যতদিন না পাই তুমি এসো। তুমি না এলে রাত্রিরে আমি ঘুমোতে পারবো না। মিছিমিছি 50 টাকা রোজ খরচ করবেন? করলামই বা, আমি বছরে 1.25 লাখ টাকা রোজগার করি। ও আমার গায়ে লাগবে না। বলো তাহলে রাজি তো? যতদিন না ভালো ঝি পাই তোমায় আসতেই হবে। সকালবেলা ডক্টর মনমথ কর এলেন। পিউর সঙ্গে আমাকে দেখে বললেন, গুড মর্নিং নার্স। পেশেন্ট কেমন আছে? গুড মর্নিং। ভালো, রাতে ভালো ঘুমিয়েছে, খাওয়া দাওয়াও আগের চেয়ে বেড়েছে। ভমিটিং টেন্ডেন্সি? না, তেমন কিছু নেই। পিউকে দেখে যাওয়ার সময় শঙ্খনাথবাবুকে বললেন, না, আর ওষুধ খাওয়াবার দরকার নেই। যে শিশিটা চলছে সেটা শেষ হলেই বন্ধ করে দেবেন। আর কাল থেকে আমারও আর আসবার দরকার নেই। ধন্যবাদ ডাক্তার। প্রিয়দম্বাকে আমি আরো কয়েকদিন আসতে বলেছি। প্রিয়দম্বা? তা বেশ তো। তাহলে চলো প্রিয়দম্বা, তোমাকে নামিয়ে দিয়ে আমি কাজে চলে যাব। বেশ, তাহলে আমি চলি। হ্যাঁ আসুন ডাক্তার, আমরাও তাহলে বের হই। গাড়িতে প্রায় এক প্রস্থ ঝগড়া হয়ে গেল শঙ্খনাথ বাবুর সঙ্গে। অবশ্য রাগ দেখানোটা পুরোটাই একতরফা, আমিই দেখালাম। উনি কেন হঠাৎ করে বলতে গেলেন, প্রিয়দম্বা তুমি কি রাগ করেছ? রাগ করো না তুমি, পিউ তো একরত্তি মেয়ে, ও যাই করুক দোষ হয় না। আচ্ছা মানুষ তো আপনি, পিউ কি করলো যে ওর ওপর রাগ করব আমি? না মানে হয়তো কিছু করেছে, আসলে বাচ্চা তো। সেটা আমিও জানি, ও মোটেই কিছু করেনি, করেছেন আপনি। আমি আবার কি করলাম? আপনি আমায় প্রিয়দম্বা বলেন কেন? প্রিয়ঙ্বদা বলতে পারেন না যখন, তখন মিস ভৌমিক তো বলতে পারেন। একজন ডাক্তারের সামনে ছি 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 ছি। এই জন্য রাগ? কিন্তু মিস ভৌমিক বলবো কেন? ওইসব বিলিতি ঢং আমার একদম ভাল লাগে না। আর তাছাড়া মিস ভৌমিক বললেই মনে হয় 50 বছরের বুড়ি তুমি। আরে তুমি তো ছেলে মানুষ, তোমাকে নাম ধরে ডাকাই তো ভালো। মোটেই আমি ছেলে মানুষ নই, 25 বছর বয়স হয়েছে। আপনি আমার চেয়ে বয়সে বড় হতে পারেন, কিন্তু আমাকে তুমি করে ডাকবার অধিকার আপনার নেই। তবে কি বলে ডাকবো? আপনি বলবেন। আমি তো আপনাকে আপনি বলি, আপনি আমাকে তুমি বলবেন কেন? কিন্তু কম বয়সী মেয়েকে আপনি বলবো কি করে? হ্যাঁ, ভদ্র সমাজে বলে শুনেছি, 60 বছরের বুড়ো 18 বছরের মেয়েকে আপনি বলে, কিন্তু আমার যে সে অভ্যেস নেই। তবে অভ্যাস করুন। ভদ্র সমাজে থাকতে গেলে ভদ্র ব্যবহার অভ্যাস করতে হয়। অভ্যেস করতে হবে? সে যে বড় ঝামেলার। আচ্ছা এক কাজ করো না, আমি তোমাকে তুমি বলি, তুমিও আমাকে তুমি বলো, তাহলে তো আর কোনো গোল থাকবে না, কেমন? বলবোই তো, 1000 বার বলবো। বেশ বেশ, লোকে শুনলে মনে করবে আমি তোমার পিসে মেশো গোছের কোনো আত্মীয়, কেউ আর তখন কিচ্ছু মনে করবে না। এই দাঁড়ো দাঁড়ো দাঁড়াও, কথায় কথায় ভুলে গেছিলাম, তোমার আজকের ফিজটা দেওয়া হয়নি। এই নাও, এই যে 50 টাকা আছে। ধন্যবাদ। ঠিক 9টার সময় গাড়ি আসবে, হ্যাঁ তৈরি থেকো। আসি তাহলে। বাড়ি ঢুকতেই দেখি শুক্লা আগে থেকেই দরজা খুলে দাঁড়িয়ে আছে, মুখে চোখে ভয়। ওকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আমার বেশ অবাক লাগলো। কথা শুরু করার জন্য বললাম, কি রে দরজা খুলে দাঁড়িয়ে আছিস?
গাড়ি থেকে নামছিলাম, দেখেছিস বুঝি? শুক্লা আমার কথার উত্তর দিল না। কেমন যেন মন মরা ভাবে বলল, সকালে কিছু খেয়েছিস? হ্যাঁ, খেয়েছি। কিন্তু তোর কি হলো? মুখটা শুকনো কেন? চোখ ছলছল করছে। জামাইবাবু আসেনি কাল? কিছু হয়েছে নাকি? হ্যাঁ, এসেছিল। আয়, সব বলছি। চা তৈরি করে তোর পথ চেয়ে বসে আছি। নে, কটা নিমকি ভেজেছি। নিমকি খাবো না, চাই যথেষ্ট। আচ্ছা, কি হয়েছে বলবি তো? এরকম চেহারা করে রেখেছিস, কাল রাতে ঘুমোসনি নাকি? দুশ্চিন্তায় কাল সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি। কেন? কেউ কেউ আমার আর তোর জামাইবাবুর কথাটা জেনে গেছে রে। কি কি বলছিস এসব? কে জানবে? জামাইবাবু তো কাউকে জানিয়ে আসে না এখানে, গাড়িটাও নিয়ে আসে না যে ড্রাইভার জানবে। চেম্বার সেরে রাত করে আসে আর ভোর হলেই চলে যায়। কে দেখবে জামাইবাবুকে এখানে আসতে? কেউ নিশ্চয়ই তোর জামাইবাবুর উপর নজর রাখছে। সে জেনে গেছে ও এখানে আসে। কিন্তু জানলি কি করে? জামাইবাবু কিছু বলেছে? কাল রাতে ও যখন এলো তখন প্রায় 11:15 বাজে। আমরা খাওয়া দাওয়া সেরেছি, এমন সময় টেলিফোন। ভাবলাম কোনো রুগীর বাড়ির লোক হয়তো ফোন করেছেন। আমি ফোন ধরতেই অচেনা পুরুষ কণ্ঠ। জানতে চাইল ডক্টর দাস আছেন কিনা। সরাসরি জামাইবাবুকে চাইল? হ্যাঁ। তারপর? আমার তো শুনে গলা শুকিয়ে গেছে, কথা সরছে না। কোনো রকমে জিজ্ঞেস করলাম, কে ডক্টর দাস? বলল, ডক্টর নিরঞ্জন দাস, গাইনোকোলজিস্ট। তো তুই কি বললি? আমি একটু সামলে নিয়ে বললাম, তিনি তো এখানে নেই, আপনি কে? টেলিফোনে একটু হাসির আওয়াজ এলো। তারপর আর সারা শব্দ নেই, ফোন কেটে দিল। জামাইবাবু তখন কোথায়? ও তো এই সোফায় বসেছিল। ফোনে ওর নাম বলছি শুনে উঠে গিয়ে দাঁড়িয়েছিল আমার পাশে। জামাইবাবু কি বলল? ও সব শুনে আর দাঁড়ায়নি, তক্ষুনি চলে গেল। কেউ জানতে পেরেছে, হয়তো খোঁজ নিতে আসবে। কেউ এসেছিল? আমি তো সারা রাত জেগেই ছিলাম, কেউ আসেনি, ফোনও করেনি। অদ্ভুত তো, কে করবে এমন? যে করেছিল তার গলার স্বর আর কথা বলার ভঙ্গি দেখে ভদ্রলোক বলেই মনে হলো। হয়তো ওর কোনো গুপ্ত শত্রু জানতে পেরেছে যে ও রাত্রে এখানে আসে। কিন্তু টেলিফোন করার মানে কি? তার যদি শত্রুতা করাই উদ্দেশ্য হয়, তাহলে এখানে টেলিফোন না করে জামাইবাবুর স্ত্রীকে টেলিফোন করলেই তো পারত। হয়তো এখানে খোঁজ খবর নিচ্ছিল, তারপর ওর স্ত্রীকে খবর দিয়েছে। এখন সেই রণচণ্ডী মহিলাটি যদি এখানে এসে উপস্থিত হন, তাহলে কি হবে ভাবতে পারছিস? সে তো একটা কুরুক্ষেত্র হবেই, কিন্তু কিছু করবারও তো নেই। আমি কাল সারা রাত ভেবেছি, যদি সত্যি ওর স্ত্রীর কানে এই কথাটা যায় আর সে চলে আসে এখানে। ভেবে আর করবে কি? যদি একান্তই স্ত্রী চলে আসে তখন? আমি ধরছি। হ্যালো। শুক্লা কেমন যেন থ মেরে গেল, নিঃশব্দে বাড়িয়ে দিল ফোনের রিসিভার আমার দিকে। বুঝলাম আমার ফোন। ওপারের কণ্ঠস্বর শুনে আবার ছ্যাঁক করে উঠল আমার বুকটা। ডাক্তার মনমথকর। তিনি বললেন, মিস ভৌমিক, আপনি বোধহয় আমার গলা ঠিক চিনতে পারছেন না, তাই না? ডক্টর কর, মনমথকর। ও হ্যাঁ, বলুন ডক্টর। আসলে শঙ্খনাথ বাবুর বাড়িতে আপনার সঙ্গে ঠিক করে কথা বলার সুযোগ হলো না, তাই আর কি। হ্যাঁ, মানে না, পেশেন্টের ব্যাপারে কিছু বলবেন? না না, পেশেন্টের ব্যাপারে বলার আর কি আছে, যা বলার সব বলেই এসেছি। বলছিলাম, শঙ্খনাথ বাবু লোকটি বেশ ভালোই,
বলুন। না, টাকা কড়ির ব্যাপারে বেশ মুক্ত হস্ত। হ্যাঁ, সেরকমই। আপনি ঠিকঠাক আপনার প্রাপ্য টাকা পাচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ। আসলে আমি তো আপনাকে এনগেজ করিয়েছিলাম। সত্যি কথা বলতে কি, আমার এই বিষয়ে একটা দায়িত্ব আছে, তাই জিজ্ঞেস করছি আর কি। ধন্যবাদ। না না, আবার ধন্যবাদ কিসের? আপনাকে সেই ছাত্রাবস্থা থেকে চিনি, এ তো আমার কর্তব্য। কিন্তু ও কথা থাক। মিস ভৌমিক, আপনার মনে আছে অনেকদিন আগে আমি আপনাকে চায়ের নেমন্তন্ন করেছিলাম? হ্যাঁ, মনে পড়েছে। আপনি কিন্তু তখন আমার নেমন্তন্ন রক্ষা করেননি। মানে কেউ জেনে ফেললে? না জানালে আর কে জানতো বলুন? বাট আই থিংক ইট ইজ নেভার টু লেট টু মেড। আসুন না, একদিন একসঙ্গে চা খাওয়া যাক, কি বলেন? আপনিও আর ছেলে মানুষ নন, আর আমিও একজন দায়িত্বশীল ডাক্তার। সুতরাং কেউ জানলেও কিচ্ছু মনে করবে না। কিন্তু এখন তো আমার ছুটি নেই, মানে সারা রাত জাগতে হয়। আমি আমি জানি মিস ভৌমিক, আমি জানি। তা বেশ তো, তাড়া নেই কোনো। আপনার যখন ছুটি থাকবে তখনই না হয় হবে। 2-4 দিন পরে আমি আবার ফোন করব, কেমন? হ্যাঁ, ঠিক আছে। ও বাই দ্য ওয়ে, আপনি যার সঙ্গে থাকেন তিনি বুঝি আপনার বান্ধবী? হ্যাঁ হ্যাঁ। কি নাম বলেছিলেন যেন? ঠিক মনে পড়ছে না আসলে। শুক্লা, শুক্লা সেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, শুক্লা, শুক্লা সেন। আচ্ছা, তিনিও কি নার্স? হ্যাঁ। বিবাহিত কি? মানে না, এখনো বিয়ে হয়নি। তাকেও আপনার সঙ্গে নেমন্তন্ন করতাম, কিন্তু জানেন তো, 2 is company, but 3 is a crowd. হ্যাঁ মানে আচ্ছা বেশ, আজ এই পর্যন্ত। নমস্কার। শুক্লা আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে মূর্তির মতো দাঁড়িয়েছিল এতক্ষণ। ফোন রাখতেই আমাকে জিজ্ঞেস করলো, মনমথকর? হ্যাঁ। চায়ের নেমন্তন্ন? হ্যাঁ, কিন্তু তুই ফোন তুলে এমন চমকে উঠেছিলি কেন? জানিস, আজ মনমথকরের গলা শুনে মনে হলো কাল রাত্রে যে ফোনে কথা বলেছিল তারই গলা। তবে কি কাল রাত্রিরে ওই ফোন করেছিল? नमस्ते मैडम, आइए। সেদিন সারা রাত আর কিছু হয়নি। আগের রাতে যে ফোন করেছিল শুক্লাকে, সে আর ফোনও করেনি, দেখতেও আসেনি। আমাদের সৌভাগ্য যে ডক্টর নিরঞ্জন দাসের স্ত্রীও আমাদের বাড়িতে এসে হাজির হননি। তবে আমরা 2 বন্ধু সারা দিন বেশ ভয়ে ভয়ে ছিলাম। নানা আলোচনা, মনমথকর যে রাতে ফোন করতে পারে সেই সম্ভাবনা নিয়েও নানা কথা হচ্ছিল, কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারিনি। সেদিনও রাত 9টার সময় শঙ্খনাথ বাবুর পেল্লায় গাড়ি এসে দাঁড়িয়েছিল আমার বাড়ির সামনে। যথা সময়ে ওনার বাড়িতে পৌঁছে দেখি শিবসেবক সেদিনও দরজায় দাঁড়িয়ে আমার অপেক্ষা করছে। গাড়ি বারান্দার নিচে গাড়ি দাঁড়াতেই এগিয়ে এসে দরজা খুলে নমস্কার জানিয়েছিল। ওর পিছন পিছন সেদিনও দোতলায় পিউয়ের ঘরে পৌঁছে দেখি শঙ্খনাথ বাবুর কোলে মেয়ে উঠে বসে আছে। ফলে তার মেজাজ বেশ খোশ। আমাকে দেখেই একগাল হেসে বললেন, আরে এসে পড়েছো? এই দেখো তোমার পেশেন্টের অবস্থা দেখো, এখনো ঘুমোয়নি, আমার কোলে উঠে বসে আছে। দিন, আমার কাছে দিন। হাত বাড়াতেই পিউ ঝাঁপিয়ে এলো আমার কোলে। আমি আদর করে ওর মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলাম, পিউ সোনা, খেয়েছো? তাহলে ঘুমোওনি কেন? পিউয়ের কথা শুনে শঙ্খনাথ বাবু আকাশ কাঁপানো হাসি হেসে বললেন,
দম্মা ও আসলে প্রিয়দম্বা বলতে পারে না তো, তাই বলছে দম্মা। শঙ্খনাথ বাবুর হাসির চোটে আমার রাগ হলো। কারোর নাম বিকৃত করে এর যে কি আনন্দ হয় কে জানে। আমি বেশ রেগেই বললাম, নিজের বদগুণগুলো ভালোই শেখাচ্ছেন মেয়েকে। বদগুণ? আরে আরে, গুণ আবার বদ হয় নাকি? পিউকে ঘুম পাড়িয়ে আর কোনো কাজ নেই আমার, বসে আছি। শঙ্খনাথ বাবুও চলে গেছেন অনেকক্ষণ। নিচে একতলায় কি একটা দরকারি কাজ আছে। পিউ ঘুমোচ্ছে, কলাবতী দরজার কাছে বসে ঠুলছে। আজ ব্যাগে করে এবারের উল্টো রথ পত্রিকাটা নিয়ে এসেছি। কাজের তাড়নায় নিয়মিত সিনেমা বা থিয়েটার দেখা হয়ে ওঠে না। ওই কালে ভদ্রে একটা দুটো দেখতে যাই শুক্লার সঙ্গে, কিন্তু আমরা দুজনেই নিয়মিত উল্টো রথ পড়ি। একটা নেশা ধরে গেছে যেন দুজনের। নতুন সংখ্যা বেরোলেই কে আগে পড়ে শেষ করবে তার একটা প্রতিযোগিতা লেগে যায় দুই বন্ধুর মধ্যে। এবারেরটা শুক্লা পড়ে শেষ করে ফেলেছে, আমার এখনো পড়া বাকি। কিন্তু বইটা যে বের করে পড়বো তার ইচ্ছে হচ্ছে না। হাতে সময় অফুরন্ত, কাজ নেই, কিন্তু মনে ঘুরছে নানা প্রশ্ন। কে ফোন করলো শুক্লাকে? কে জানলো ওদের সম্পর্কের গোপন খবর? এরপরে সে কি করবে? শুক্লা প্রায় রোজই কাজে বেরোয়, ওর কোনো অনিষ্ট করবে না তো? হঠাৎ পিছনে এক মিহি কণ্ঠের চাপা ডাকে চমকে উঠি আমি। গুড ইভিনিং। শুনলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রিমঝিম। আজ শুনলেন পর্ব 1। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়। নাট্যরূপ শুদ্ধ সত্য দাশগুপ্ত। পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য। বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার। সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী। প্রযোজনায় ভিজুয়াল অডিও। গল্প পাঠে প্রিয়া দেবশ্রী মুখার্জি। প্রিয়ার বাবা সুদীপ্ত ঘোষ। শঙ্খনাথ স্পন্দন দাস। সলিলা শ্রেয়সী বন্দ্যোপাধ্যায়। শুক্লা জয়ত্রী ঘোষ। মন্মথকর প্রসূন দাস। পিউ শ্রুতি রয় আচার্য। কলাবতী মধুরা চৌধুরী। শিবসেবক সৌরভ চক্রবর্তী। নিরঞ্জন অভিষেক মুখার্জি এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন।